সারা কলকাতা শহরে মানুষ তাকে একবার শেষ তাকে দেখবার জন্য রাস্তায় নেমে এসেছিল নদীর স্রোতের মতো। বামপন্থীরা মিথ্যে কথা বলে, মিথ্যে ইতিহাস তৈরি করে, আমাদের ছোটবেলাটা শেষ করেছে, আপনাদের সবাইকে ভুল বুঝিয়েছে। এখন তারা ধরা পড়ে শূন্য হয়ে গেছে, তাদের কথা বলবো না। কিন্তু এটা তো বলতে হবে যে এই মানুষটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমরা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের বাসিন্দা হয়ে যেতাম। আজকে এই লোকটার অক্লান্ত লড়াইতে তিনি বলেছিলেন নেহেরুজিকে যে তুমি ভারত ভেঙে ভাগ করেছ। তখন তাদের মুসলিম লীগের ইচ্ছা ছিল যে অবিভক্ত বাংলা, মানে যেখানে আমি বসে আছি, আপনি দাঁড়িয়ে রয়েছেন, বসে আছেন, এই পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশ এই দুটো জুড়ে ছিল অবিভক্ত বাংলা। মুসলিম লীগ দাবি করেছিল যে এই অবিভক্ত বাংলাকেও পূর্ব পাকিস্তান করতে হবে। যখনই দেখবেন যে ভারতের মধ্যে কিছু বেঈমান পাকিস্তানের পতাকা ওড়াচ্ছে, ঠিক সেই সময় যারা এখানে কমিউনিস্টরা রয়েছে, সিপিআইএম, সিপিএম এর নতুন নামটা বলেন, আগে নাম ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী, এখনো সিপিএম আছে, এমটা সবুজ হয়ে গেছে। সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মমতাবাদী, এখন সবুজ হয়ে গেছে। একটু খেয়াল রাখবেন, ওদের কাজ হচ্ছে কি করে মমতা বাঁচাও, বাংলাকে শেষ করে দাও। আর কি করে আন্দোলন, সেটা খেয়াল করে দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার এই দুটো ডিপার্টমেন্টের যোগসাজশে বা সাহায্যে একটা গরিব বাড়ি থেকে উঠে আসা চিকিৎসক মেয়ে, তাকে অত্যাচার করে কয়েকজন লোক মিলে মেরে ফেললো। কারা কারা মেরেছে তার তথ্য প্রমাণ লোপাট করে একটা বলির পাটাকে ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে। এমন ভাবে 4 দিন ধরে তথ্য প্রমাণ লোপাট করলো, আর কেউ যাতে কোনো তদন্ত করে সঠিক প্রমাণটা বার করতে না পারে। সারা পশ্চিমবঙ্গ জেগে উঠলো, সারা ভারত জেগে উঠলো, সারা পৃথিবীতে মিছিল হলো। হঠাৎ করে কিছু জুনিয়র ডাক্তার এগিয়ে এলো, ভালো, তাদের বন্ধুরা গেছে। কারা এগিয়ে এলো? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেডিকেল কলেজে যারা সিপিআইএম এবং এসইউসিআই বা নকশালদের ছাত্র সংগঠন, এসএফআই, এআইডিএসও বা অন্যান্য নকশাল ছাত্র সংগঠনের নেতারা, তারা জুনিয়র ডাক্তার নিরপেক্ষ সাজিলেন, মিডিয়ার সামনে বললেন। তারা কি করলেন? যে লোকজন যা বলে মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন, পরিকল্পিতভাবে তার দুটো ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে এই মেয়েটাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। এটা এই অভয় বা তিলোত্তমার যে বোন চলে গেছে, তার বাবা মা বলে যাদের মেয়ের মৃত্যু কেনবার জন্য সরকারি পুলিশ অফিসার পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মঞ্চ থেকে বলেছিলেন যে হ্যাঁ, লাখ 10 টাকা তো দিয়েই দেওয়া যায়। উনি মৃত্যু কিনতে ওস্তাদ। এই কয়েক মাস আগে মুর্শিদাবাদের ওয়াকফ আন্দোলনের নামে তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম, আমি বলছি না, হাইকোর্টের রিপোর্ট বলছে, ওয়াকফ আন্দোলনের নামে সহজ সরল গরিব পড়াশোনা কম জানা মুসলমান সমাজকে খেপিয়ে চিহ্নিত করে করে হিন্দু দমন করেছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের পরিবারকে ফালা ফালা করে কেটেছিল। মায়েদের বোনেদের মানিজ্য লুট করেছিল, মন্দির ভেঙেছিল, ঘরগুলো পুড়িয়ে দিয়েছিল, টাকা পয়সা পুড়িয়ে ছাই করে দিয়েছিল। সভ্য দেশে, স্বাধীন দেশে কোনোদিন এই ঘটনা ঘটেনি যে সংখ্যালঘুদের অত্যাচার এবং অনুপাতে সংখ্যালঘু মা বোনেরা মামলায় পালিয়ে যাচ্ছে। কেউ পেটে একদিনের বাচ্চা, অন্তঃসত্ত্বা হয়েছে বলে একদিনের বাচ্চা নিয়ে কেউ অন্তঃসত্ত্বা অবস্থা, এই আমরা দেখেছি। মেহবুব আলম তখন পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে দিয়েছিল। হিন্দুরা মার খাচ্ছিল, রক্তাক্ত হচ্ছিল। হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে ফালা ফালা করে লোকাল লোকজন যারা প্রতিবেশী ছিল, সাবধানে থাকবেন আপনাদের প্রতিবেশীদের কাছ থেকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, এই পুলিশকে দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছে, গোপাল ভাড়ের মতো বসিয়ে রেখে দেবে ওদের, দিয়ে জঘন্য কাণ্ড ঘটাবে। আর আমাদের লজ্জা লাগে এই পুলিশের জন্য। এনারা চান আইন মেনে কাজ করতে।
এনাদেরও বাড়ি ফিরে এনাদের বউ বাচ্চা স্বামী তাদের উত্তর দিতে হয়, আবার তুমি চোরটাকে স্যালুট করলে নেতা বলে লজ্জা করে না, কিন্তু তারা কি করবে? এ রাজ্যের পুলিশ ক্রাইম এবং ক্রিমিনালকে রক্ষা করার জন্য, কারণ পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া তারা ওই মুর্শিদাবাদে যখন হিন্দুরা লুণ্ঠিত হচ্ছে, খুন হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, বোন আসছে, পুলিশ যাচ্ছে না, যেন অর্ডার দেওয়া হয়েছে হিন্দু নিধন করবে মুসলিমরা, তাদের ভোট আমাদের চাই, তাই তোমরা যাবে না। ঠিক আরেকটা উল্টো ঘটনা কদিন আগে আমাদের কলকাতায় ঘটলো, তুলসীগঞ্জ উপরে ফেলে দেওয়া মহেশতলায়, সেখানে জেহাদি শক্তি তাণ্ডব করলো, মারধর করলো, পুলিশ রক্তাক্ত হচ্ছে। হিন্দুরা যখন প্রতিবাদ করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশের হাতে দিয়ে দেন টিয়ার গ্যাস। হিন্দুরা যখন অন্যায় প্রতিবাদ করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে বলে রাবার বুলেট মারো। হিন্দুরা যখন প্রতিবাদ করে তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলে জল কামান মারো। আর যখন এই জেহাদি শক্তি অত্যাচার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমার ভোট, আমার ভোট, আমার ভোট, তোমরা মার খাও, সত্যির গলা টেপো, কিন্তু ওদের টাচ করা যাবে না। বলেছে আমাদের যারা পুলিশ ভাইরা, দিদিরা, বোনেরা রয়েছে তাদের খারাপ লাগে না, তারাও প্রস্তুত, এনারাও ওয়েট করেন যে সামনে যে হাত দিয়ে আমরা স্যালুট ঠুকি চোরের বাচ্চা চোরগুলোকে, আমরা চাই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক, তারপর ওই হাত দিয়েই কোমরে দড়ি পরিয়ে ওই সব কটাকে হিট করে টানতে টানতে নিয়ে যাব, আর কোর্টের পেছনে অন্ধকার জায়গায় হঠাৎ করে একটা চল মারব। নিশ্চয়ই তার ছবি আমাদের মনেও আছে, কলকাতার চেহারা, সুখার ছবি, ভারী একটা মুখ, মাথায় ছোট ছোট করে বাংলার ভাব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকের জন্মদিনে আমি লিখলাম আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আদরের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দুজনে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে কোনো অনুষ্ঠান করেনি, করবার মুখ নেই। তারা দুজনের ছবি দিয়েছে ফেসবুকে সুন্দর করে, দুজনে দিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। আমি মাঝে মাঝে বিস্মিত হয়ে যায় যেভাবে এই দলটা মানুষকে মারে, ঘরে অত্যাচার করে এবং তারপর বলে যে আমরা 24 ঘন্টা মানুষের পাশে আছি, তাতে তাদের লজ্জাও হয় না। আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছে, যারা সমর্থন করেছে, আমরা কখনো বলি না তৃণমূলের মতো যে আমরা 24 ঘন্টা মানুষের পাশে আছি। আমরা বলি যে আমরা 18 ঘন্টা মানুষের পাশে আছি, কারণ এই 18 ঘন্টার পর 6 ঘন্টা মানুষের ব্যক্তিগত সময়। সে তার স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা তাদের সঙ্গে থাকবে, পায়খানা বাথরুম করবে। এই সময়টা আমাদের থাকা উচিত নয়। এই ভারতীয় জনতা পার্টি মানুষের যে ব্যক্তিগত সময়, যেটা একান্তই তার, ধরুন আপনি শাড়ি, জামা কাপড় চেঞ্জ করেছেন, এই সময় ভারতীয় জনতা পার্টি থাকা উচিত না, তাই আমরা থাকি না, কিন্তু তৃণমূল থাকে। কারণ আপনি যখন বাইরে শাড়ি, জামা কাপড় পরে বাড়ি ফিরে বাড়ি পোশাক পরবেন, আপনার ভ্যানিটি ব্যাগ, আপনার প্যান্টের পকেট, সেখানে টাকা থাকে, যেই আপনি খুলে রাখবেন তৃণমূল রেডি রয়েছে সেটাকে চুরি করার জন্য। সেই জন্য 24 ঘন্টা মানুষের পাশে থাকে। যদি কোনো দামি সাবান মাখেন, আপনি যে জল ঢালবেন চোখ বন্ধ থাকবে, সাবান অবস্থায় চোখ খুলে চোখ জ্বালা জ্বালা করে। ভারতীয় জনতা পার্টি ওই সময় থাকে না, মানুষের ব্যক্তিগত সময় ওরা থাকে। কারণ যেই আপনার চোখে সাবান, মাথায় জল ঢালছে, ও আপনার গোটা সাবান চুরি করে ছেড়ে বেঁচে দেবে। 24 ঘন্টা ওরা থাকে মানুষকে লুট করতে, সর্বশান্ত করতে, রক্তপাতে ভরিয়ে দিতে। তা হিন্দু আর মুসলমান যে কোনো মানুষ। ছবি ফেসবুকে পোস্ট করেছে,
তার আদরের ভাইপো, যাকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় না, কখন তিনি পিসির বিরোধী, কখন তিনি পিসির চেয়ার কাটবেন, কখন তিনি পিসির কোনটাকে টেনে নেবেন, সেই নিয়ে মতলব করছেন। এর মধ্যে আমরা ঢুকতে চাই না, কারণ পারিবারিক দল সম্পর্কে কিছু বলার নেই। যে সর্বনাশটা তারা করে দিয়ে গেছেন, সেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মানুষরা যে কারণে নিজেদের জীবন বলিদান দিয়েছেন। কেন মেরে ফেলা হলো? মাত্র 50 বছর বয়সে 370 ধারা কংগ্রেস দল ব্রিটিশরা চলে যাওয়ার পর নির্বাচন ছাড়াই তারা সরকারে এসেছিল এবং দেশ চালাবার জন্য এই জওহরলাল নেহরুকে খুঁজে খুঁজে পশ্চিমবঙ্গ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে গিয়ে বলতে হয়, আপনি শিল্প বাণিজ্য দপ্তরটা দেখুন। বিশ্ববিদ্যালয়ের সব থেকে কম বয়সী ভাইস চ্যান্সেলর ছিলেন, অর্থাৎ পড়াশোনা জগতের মানুষ। 1951 সালে তৈরি হয় জনসংঘ। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশি কথা বলতে পারেন না, লজ্জায় মাথা নামিয়ে ফেলেন, আপনাদেরকে বলছি বুঝতে পারবেন। তৈরি হল জনসংঘ। জনসংঘের প্রতিষ্ঠাতা অন্যতম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তারপর কালের নিয়মে যেমন পরিবার করা হয়, বেশ কিছু নিয়ম কানুন পাল্টায়, সেইভাবে পাল্টে তৈরি হল রাজনৈতিক দল 1980-তে ভারতীয় জনতা পার্টি। আপনি সবাই সাধারণ কর্মী বা কার্যকর্তা। যে কাশ্মীর, যেখানে রাজা ছিলেন হরি সিং, হিন্দু রাজা ছিলেন, আপনারা জানেন যে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিত পুরোহিতদের তারপর খুন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল এবং কাশ্মীরকে হিন্দু শূন্য করে পাঠিয়ে দেওয়া হয়েছিল সবাইকে। তো মজার গল্প হচ্ছে, এই কংগ্রেস ভারতের মধ্যে থাকা কাশ্মীরকে আলাদা একটা প্রদেশ তৈরি করে রেখেছিল, আলাদা রাজ্য। কেমন রাজ্য? যে রাজ্যে নাকি আলাদা নিয়ম কানুন চলবে। ভারতের মানুষের ট্যাক্সের টাকা, অর্থাৎ আপনি আমি যা খাচ্ছি, কিনছি, পড়ছি, এই যারা যারা দোকানদার দোকান সাজিয়ে বসে রয়েছেন, তারা যা যা আয় করছেন, কেনাকাটা করছেন, সেখান থেকে লোকাল ট্যাক্স, যে যে ট্যাক্সগুলো উঠে আসে, সেটা মায়ের চিকেন কিনুন, লিপস্টিক কিনুন, একটা ক্লিপ কিনুন, শাড়ি কিনুন, এই ট্যাক্স আপনাকে দিতে হয় বা ছেলেরাও যা যা কিনে। এই সমস্ত ট্যাক্সগুলো আমাদের পড়াশোনা, রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে বাকি সব কটা কাজে ব্যবহৃত হয়। ঠিক তেমনই ভারতবাসীদের আর্থিক সাহায্যে আপনার আমার ট্যাক্সের পয়সা সেটা পৌঁছে যেতে হচ্ছে কাশ্মীরে। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় জেলা সভাপতি অতুল বিশ্বাস মহাশয়, অন্যান্য জেলা নেতৃত্ববৃন্দ, তারা কোনো বক্তব্য রেখেছিলেন, খুব সুন্দর কথা বলেছেন। সৈকত সরকার এবং তিনিও বললেন, ধন্যবাদ জানাই সভাপতি দেবাশিস বিশ্বাস মহাশয়কে এবং যারা এখানে বসে আজকের এই দিনে, যে দিনে ভারত কেশরী শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানে জড়ো হয়েছে এবং বিভিন্ন পরিস্থিতি বোঝবার চেষ্টা করছে। আজ 6 জুলাই 1901 সালে জন্মগ্রহণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1953 সালে মারা গিয়েছিলেন 23শে জুন।
মাত্র 50 বছর বয়স। কি কারণে মারা যেতে হয়েছিল? রাজনৈতিক চক্রান্তে। কোথায় মারা গিয়েছিলেন? পশ্চিমবঙ্গে নয়, কাশ্মীর শ্রীনগরের জেলে। কেন জেলে মারা গিয়েছিলেন? চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গাফিলতি, বলা ভালো ইচ্ছাকৃত গাফিলতি। এই দুই সন্তান শিক্ষা জগতের পণ্ডিত মানুষ, শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চূড়ান্ত লড়াই করেছিলেন, যে লড়াইয়ের ফসল হিসেবে আপনি আমি এখানে পঞ্চকোটি মানুষ যারা দোকানদার, আমাদের এখানে যে সাইনবোর্ডগুলো লাগানো রয়েছে, এই সাইনবোর্ডে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ লেখা নেই, লেখা আছে ভারত এবং পশ্চিমবঙ্গ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন তো তাহলে আপনারা আমার প্রধানমন্ত্রী বা উপদেষ্টা সরকার যা চলছে বাংলাদেশে, যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার আমলে মানুষের অধিকার বলে কোনো কিছু নেই, হিন্দুদের ফালা ফালা করে কাটা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, হৃদয় বিদারক অত্যন্ত যন্ত্রণা কিছু ভয়ঙ্কর অত্যাচারের ভিডিও আমাদের এখানে রোজ এসে পৌঁছেছে। আমাদের সেখানে থাকতে হতো, বা বলা ভালো যে কজন এখানে উপস্থিত রয়েছি বা মাইকের কণ্ঠস্বর যতদূর পৌঁছচ্ছে, আমরা কেউই বেঁচে থাকতে পারতাম না, কারণ বাংলাদেশের পরিকল্পিত উপায়ে এখন হিন্দু নিধন চলছে।